অপূর্ণ ইচ্ছে, কলমে স্বাগতা ভট্টাচার্য। মানুষের জীবনে ভাগ্য বলে একটা ব্যাপার আছে। ভালো মন্দের মাপকাঠিতে আমাদেরই ক্ষয়িষ্ণু ভুবনে সবার অলক্ষ্যে ভাগ্যদেবী খেলা ঘরে নিরন্তর খেলা করেন। ওই অমুক সত্য হতে নেই আমাদের নিষ্কৃতি। ভালো হলে তো আমরা আনন্দের আতিশয্যে সাগ্রহে মাথা পেতে নেই, কিন্তু কখনো কখনো ভাগ্যের বিরূপ কটাক্ষে আমাদের জীবনে এমন কিছু ঘটে যার গভীর ক্ষতচিহ্ন মনের মধ্যে যুগের পর যুগ হয়তোবা আমৃত্যু নির্দ্বিধায় পিছু ধায়। ভাগ্যের নির্মম পরিহাসে কিভাবে একটা কিশোর বেলার রূপরেখা সম্পূর্ণভাবে বদলে যায় এবং অক্ষত এই নিদারুণ চিহ্নে আজও অকৃতদার অবসরপ্রাপ্ত আমি নামক মানুষটি স্থবিরতায় নিঃসঙ্গ শূন্য মনে একা দাঁড়িয়ে আছি। অনেকদিন ধরে ভাবছিলাম গল্পটি লিখব, কিন্তু যখনই লেখার ইচ্ছে হতো তখনই বুকে কষ্ট চেপে বসত। মনে হতো আমি আমার কলম চালাতে পারবো না, তাই বাসনাকে সুপ্তই রেখে দিতাম। অনেক দিন বয়ে গেছে, আজ মনকে অনেক শক্ত করে এই গল্পটি লেখার উদ্দেশ্যে আমি আমার কলম ধরলাম। মা, বাবা এবং আমি সাকুল্যে তিনজন মিলে আমাদের ছোট্ট পরিবার। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই মনে হতো জাগতিক চাহিদার সার্বিক পূর্ণতার ছোঁয়ায় সুখ যেন উপচে পড়ছে আমাদেরই পরিবারে। বাবা ছিলেন ব্যাংক অফিসার, মা হাউসওয়াইফ। ওদের দুজনের মধ্যে কোনো দিনও কোনো কিছু নিয়ে মতভেদ দেখিনি। বাবা যা বলতেন মা স্বাচ্ছন্দ্যে তাই মেনে নিতেন। আমার মনে হতো ওদের দুজনের জুড়ি মেলা ভার। মা ছিলেন ভীষণ শান্ত স্বভাবের, তবে শুনেছি মা নাকি বিয়ের আগে খুব প্রাণচঞ্চল আর অনর্গল কথা বলতে ভালোবাসতেন। বাবাকে মনে হতো উনি ওনার ভালোবাসা আর দায়িত্ববোধ দিয়ে সংসারটিকে আগলে রেখেছেন। যাই হোক, এখন আসল গল্পে আসা যাক। কাল বৈশাখীর ঝড়ের দাপটে প্রকৃতির সৃষ্টিরাশি যেমন লণ্ডভণ্ড হয়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবন কাহিনী দীর্ঘ নিঃশ্বাসের দাপটে এমনভাবে উল্টো পথে হাঁটবে যা ছিল অকল্পনীয়। মানতেই হয় জীবনের প্রতিটি পৃষ্ঠায় লেখা আছে ঈশ্বরের অমোঘ নির্দেশ। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। আমার মা ভীষণ অসুস্থতার দরুন মরণাপন্ন। অনেকদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছেন। বাবা মাকে বোম্বে নিয়ে গিয়ে বেশ কিছু মাস এক নামজাদা নার্সিংহোমে রেখে ট্রিটমেন্ট করিয়ে বাড়ি ফিরেছেন। তবে মা এতটাই অসুস্থ যে ওনার আয়ুর গ্যারেন্টিও ওখানকার বড় বড় ডাক্তারও দিতে পারেননি। বিছানায় শুয়ে শুয়ে মায়ের দিন রাত কেটে যায়। মাঝে মাঝে দেখতাম মায়ের চোখে নিঃশব্দ নীরব অশ্রুকণার ঢল। আমি লুকিয়ে লুকিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। ভীষণ কষ্ট হতো। মায়ের কাছে এসে উনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতাম, মা দেখো, তুমি একদিন ঠিক ভালো হয়ে যাবে। বাবা দীর্ঘ দিনের ছুটি নিয়ে অম্লান বদনে মায়ের দেখাশোনা করতেন। অন্য কারো হাতে দায়িত্ব দিতেন না, পাছে মায়ের সেবা যত্নের ত্রুটি হয়। একদিন সন্ধ্যাবেলায় আমি স্টাডি রুমে বসে পড়াশোনা করছি। চাপা কান্না মেশানো অস্ফুট আওয়াজে বাবাকে বলছেন, তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি শুনবে? বাবা বললেন, তুমি নির্দ্বিধায় বলো, আমি শুনবো। মা বাচ্যঙ্গান শূন্য দ্বিধাহীন ভয়মুক্তহীন স্বরে ওনার দীর্ঘদিনের জমানো গোপন ব্যথার ঝাঁপি খুলে দিলেন। সেই বিয়ের পর থেকে আজও তুমি আমাকে ভীষণ ভালোবাসো। তুমি আমাকে একদিনের জন্য করোনি অনাদর, করোনি অবহেলা। আমি কিন্তু ওসবের যোগ্য নই। আমি শুধু কর্তব্যের খাতিরে সংসারের নিয়ম পালন করেছি। আমার এই অকাল মরণ বেলায় আজ আমার বহু দিনের মনের ভেতরে পাথর চাপা দেওয়া একটা শেষ ইচ্ছের কথা তোমায় বলবো, আশা করি তুমি রাখবে। বাবাও নিরুত্তাপ গলায় বললেন, হ্যাঁ, আমি তোমার ইচ্ছে পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব। মা বললেন, জানো,
তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার এক অতি প্রিয়জনের সাথে বিয়ে হয়েছিল। আমাদের দুজনের মধ্যে এতটাই ভালোবাসার সম্পর্ক ছিল যে কাউকে না বলে আমরা একদিন কোর্ট ম্যারেজ করে ফেলি। বিয়ে করেই আমি বাড়ি চলে আসি আর ও অফিসে চলে যায়। আমাকে বলেছিল ও ট্রান্সফার হয়ে গেলেই আমাকে নিয়ে যাবে, আমি যেন আপাতত আমাদের বাড়িতেই থাকি। আমাদের দুজনের ভাগ্য এতটাই খারাপ ছিল যে ঘটনার কিছুক্ষণ পরেই কোর্টের ম্যাজিস্ট্রেট আমার বাবাকে ফোন করে আমাদের বিয়ের ব্যাপারটা জানিয়ে দেন। আমাদের জাতের অমিল হওয়ায় আমার মা বাবা কোনোভাবেই এই বিয়ে মানতে পারেননি। ওদের আস্ফালনে আমি ছিলাম শূন্যস্থানে বসে থাকা এক নির্বাক দর্শক। একদিন ওকে আমাদের বাড়িতে ডেকে এনে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের বিয়ের প্রমাণপত্র ফেরত নেন এবং পরে তা ছিঁড়েও ফেলেন। ও ছিল ভীষণ ভদ্রগোছের মানুষ। মা ওরা এও জানতেন ভবিষ্যতে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। আমাকে বলা হলো এই বিয়ে আমার জীবনের ক্ষণিকের মোহের স্বপ্ন, এই ভেবে যেন চিরদিনের জন্য ওকে ভুলে যাই। নতুন করে যেন ভবিষ্যতের পথে আমি পা বাড়াই। সবে মাত্র 20 বছর বয়স। এই বয়সে নির্মম আঘাত আমার মনের মৃত্যু ঘটাতে সক্ষম হয়েছিল। সেই ছায়াপথ থেকে আজও আমি বেরিয়ে আসতে পারিনি। আমি সেদিন থেকে আজ অবধি একটা শূন্য স্থানে বসে আছি। এ ঘটনার পর প্রায় 1 বছর পর আমি নামক কাঠের পুতুলটিকে জোর করে তোমার সাথে গাঁটছড়া বেঁধে দেওয়া হয়। মা বাবার রক্তচক্ষুর নির্দেশ মেনে মনপ্রাণহীন হয়ে আমার সত্তা তোমার সাথে ঠিকই সংসার করেছিল, সংসারের নিয়মও পালন করেছিল, কিন্তু ও কিন্তু আমার মনে সেই থেকে আজও বসে আছে। তো আজ আমার এই মরণ বেলায় ওকে দেখতে না ভীষণ ইচ্ছে করে। তুমি ওকে এনে দেখাবে প্লিজ। মা বাবাকে আরো বললেন আমার এই গোপন সত্য অতীত জেনে তুমি হয়তো মর্মাহত হবে, তবুও যাবার বেলায় না বলে পারছিলাম না। সবসময় নিজেকে অপরাধী মনে হতো, আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও। এত সবকিছু বলার পর মায়ের মুখে দেখলাম একটা প্রশান্তির ছায়া নেমে এসেছে। এত অসুস্থতার মধ্যে আজ যেন উনি বড়ই সুখী। মায়ের গোপন অতীত শোনার পর বাবার মুখে কোনো ভাবান্তর দেখতে পেলাম না। আমি হতবাক হয়ে গেলাম আর আমার বুকে ঝড় বইতে শুরু করলো। মনে হলো আমাদের সুখের নীড় ভেঙে তছনছ হয়ে গেছে। এমনিতেই মা প্রচন্ড অসুস্থ, অত্যন্ত ভালো চিকিৎসাতেও দেননি সারা। তদুপরি মায়ের এমন অতি সত্য অতীত। আমি অবাক হয়ে দেখলাম বাবা মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে বললেন, দেখো আমি তোমার প্রথম স্বামীকে ঠিক খুঁজে আনবো। তুমি শুধু ওনার নাম আর কোন অফিসে চাকরি করতেন আমাকে বলে দাও। আমি তোমার ইচ্ছে পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। বাবা ওনার কথা রেখেছিলেন। অনেক খোঁজাখুঁজির পর যদিও বা ভদ্রলোকের হদিশ পাওয়া গেল, তখন কিন্তু উনি জীবিত নন, মৃত। প্রায় মাসখানেক আগে উনি হার্ট অ্যাটাকে মারা যান। বাবা পারেননি মায়ের শেষ ইচ্ছেটাকে পূরণ করতে। আবার এই মৃত্যু সংবাদ মাকে বলতেও পারেননি। মাকে বলতেন ওনাকে খবর দেওয়া হয়েছে, উনি আসবেন। এদিকে দিন যায়, উনার আসার অপেক্ষা করতে করতে মা উনার অপূর্ণ একগ্র বাসনা নিয়ে মৃত্যুর কোলে আশ্রয় নেন। মায়ের শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর বাবা আমাকে হোস্টেলে রেখে পড়াশোনার ব্যবস্থা করেন, আর উনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে আশ্রমে চলে যান। উনি আমৃত্যু সন্ন্যাস জীবনযাপন করেন। উনার জীবদ্দশায় কোনো দিনও উনার সুখের নীড় একবারের জন্য দেখতে আসেননি।